দর্পণে বাংলায় আমি অমিতাভ একটু অন্য ধরনের খবর নিয়ে প্রতিদিনের মতো আজকেও এসে উপস্থিত হলাম। দর্পণে বাংলায় এমন কিছু খবর আমরা নিয়ে আসি পৃথিবীর নানা প্রান্তের বা বিভিন্ন জিনিস নিয়ে, যে খবরগুলো সচরাচর আমাদেরকে কোনো মাধ্যমেই দেখতে পাওয়ার সুযোগ হয় না। সবার প্রথমে আসি, আমরা সবাই জানি যে বট গাছ, পিপুল গাছ, যে কোনো গ্রামে যে কোনো পাড়ায় দেখবেন অন্যান্য গাছ হয়তো কেটে ফেলা হয়, কিন্তু বট গাছ বা পিপুল গাছ আপনি দেখবেন সেখানে গাছগুলো কাটা হয় না। এবং কেন কাটা হয় না খেয়াল করে দেখবেন, এই দুটো গাছের গোড়ায় রীতিমতো সিমেন্ট দিয়ে বাঁধিয়ে সেখানে বিভিন্ন ঠাকুর দেবতার মূর্তি রেখে পুজো অর্চনা করা হয় এবং সেখানে প্রত্যেক ধর্মাবলম্বী মানুষ, ধর্মপ্রাণ মানুষ তারা গিয়ে পুজো অর্চনা করে। এবার প্রশ্ন হচ্ছে যে বট গাছ বা পিপুল গাছের গোড়াতেই কেন এই ধরনের মন্দির তৈরি হয়ে যায় হঠাৎ করে, অন্যান্য গাছের ক্ষেত্রে কেন সেটা হয় না? প্রশ্ন এসছে কখনো মনে? আসলে এর পেছনে আছে নানান ধরনের লোকগাথা। কেউ বলেন যে এই গাছের তলায়, বট গাছ বা পিপুল গাছ যদি পাড়াতে বা গ্রামে থাকে তো তার তলায় কখনো যাবে না রাত্রেবেলায়, সেখানে ভূত দেখতে পাওয়া যায়, তাদেরকে বারণ করা হয়। আবার এই গাছের তলাতেই মন্দির তৈরি হয়। তার কারণ বিজ্ঞান বলছে যে সমস্ত উদ্ভিদ বা গাছ বা বৃক্ষ তারা সারাদিন ধরে যতটা পরিমাণ অক্সিজেন বাতাসে নির্গত করে বা ছাড়ে আর কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে, রাত্রেবেলায় ঠিক তার বিপরীত, তখন সে বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করে গাছ এবং কার্বন ডাই অক্সাইড ছাড়ে। এবং এত বেশি পরিমাণে কার্বন ডাই অক্সাইড ছাড়ে যে তাতে গাছের তলায় শুলে আপনার সাফোকেশন হতে পারে। তাই এই ভূতের তত্ত্ব চলে আসে যে গাছের তলায় ভূত থাকে রাত্রেবেলায়, বা গাছের উপরে বাসা বেঁধে থাকে ভূত পেতনি। হ্যাঁ, এই সমস্ত ঠাকুমা দিদিমারা আমাদের ভয় দেখিয়ে বোঝাতেন। আসলে এর পেছনে রয়েছে গভীর বিজ্ঞান। বট এবং পিপুল এমন দুটি গাছ, যে গাছ দুটি শুধুমাত্র রাত্রেবেলায় কার্বন ডাই অক্সাইডের পরিবর্তে অক্সিজেন নির্গত করে। অন্যান্য গাছ যখন বাতাসে কার্বন ডাই অক্সাইড ছাড়ছে, তখন বট এবং পিপুল গাছ তারা রাত্রেবেলায় অক্সিজেন ছাড়ে কার্বন ডাই অক্সাইডের বদলে। এবং তাই এই দুটো গাছ প্রকৃতির জন্য অত্যন্ত উপকারী এবং গুরুত্বপূর্ণ। সেজন্যই অন্যান্য গাছ কাটা পড়লেও বিভিন্নভাবে কুসংস্কার, সংস্কার সব কিছুর মধ্যে থেকে এই দুটো শ্রেণীর গাছকে বাঁচিয়ে রাখার চেষ্টা চলে আসছে বহু বছর ধরে। আর সেই কারণে আজও পিপুল বা বট গাছ খুব একটা কাটা পড়তে দেখা যায় না। কোনো আকস্মিক কারণবশত প্রাকৃতিক দুর্যোগে পড়ে গেল, আলাদা ব্যাপার। তাছাড়া কেউ এই দুটো গাছ কাটতে চান না। এবং এর আশেপাশে বা এর গোড়ায় দেখবেন বিভিন্ন দেবদেবীর, বিভিন্ন ঠাকুরের মন্দির বা থান তৈরি হয়ে যায়। এর পেছনে বিজ্ঞান যে এই দুটো গাছ প্রকৃতির সব থেকে দামি কাজটা করে থাকে, প্রচুর পরিমাণে অক্সিজেন তারা রাত্রেবেলাতেও আমাদেরকে দিয়ে থাকে। এরকম একটা ঘটনা হয়তো সচরাচর বিজ্ঞানের ছাত্র বা পড়াশুনো যারা করে তাদের হয়তো জানা সম্ভব, তাদের পড়া পাঠ্যপুস্তকের অন্তর্গত থাকতে পারে, কিন্তু সাধারণ যারা মানুষ তারা এগুলোতে খুব একটা খেয়াল করেন না। কিন্তু এই ঘটনাগুলো তাদের জীবনযাত্রার সঙ্গে জড়িয়ে আছে। এবার আসুন একটা জনজাতির কথা বলি, আপনারা অবাক হয়ে যাবেন, হয়তো জানেন না, আবার এটা হয়তো কেউ কেউ জানেন। যেমন আমরা জানি যে আন্দামান নিকোবর আইল্যান্ড, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের গভীর জঙ্গলে যেখানে মানুষের যাওয়া বারণ, সেখানে বিভিন্ন উপজাতি আছে যারা সভ্যতার থেকে অনেক দূরে থাকে। কিন্তু আরেকটা উপজাতির কথা আপনাদের বলবো, আন্দামানের ওই দ্বীপে যারা থাকে তাদের তো সরকারি নাগরিকত্ব আছে।
নাগরিকত্ব মানে কোনো একটা ভূমিতে তারা রয়েছে, মাটিতে তারা রয়েছে, পৃথিবীর ভূখণ্ডে। কিন্তু আমি আপনাদেরকে এমন একটা জনজাতির কথা বলবো যারা দেশের কোনো মাটিতে তাদের বসতি তৈরি করতে পারেনি। তারা থাকে জলের ভেতরে, জলের ওপরে, এবং তারা জানে না সভ্যতার বিভিন্ন অনেক উপকরণ। তারা নিজেদের বয়সটাও কখনো জানতে পারে না, পরিমাপ করতে পারে না। তারা তারিখ বা সময় জানে না। হ্যাঁ, ইলেকট্রিকের ব্যবহার তারা জানে না। তারা কোনো ধরনের প্রযুক্তিকে ব্যবহার করে না, আর তারা কোনো দেশের নাগরিক নয় পৃথিবীর। সমুদ্রের ওপরেই তাদের জন্ম, বেড়ে ওঠা, আর একদিন সমুদ্রের বুকেই তাদের জীবন শেষ হয়ে যায়। আধুনিক সভ্যতা তাদের কাছে পৌঁছায়নি। তারা তারিখ জানে না, এমনকি তারা নিজেদের বয়স কখনো কেউ বলতে পারে না। অর্থাৎ পৃথিবীর আজকের সভ্য সমাজ থেকে প্রায় হাজার হাজার বছর পিছিয়ে থাকা একটা জনজাতি, যারা মূলত বসবাস করে দক্ষিণ পূর্ব এশিয়ার প্রশান্ত এবং ভারত মহাসাগরের সংলগ্ন সমুদ্রের কাছাকাছি অঞ্চল, সমুদ্রের উপকূলবর্তী তীরের থেকে বেশ কিছুটা দূরে সমুদ্রের উপর তারা তাদের বসতি স্থাপন করে। এরা হলো বাজাউ, সামা বাজাউ বলে এদেরকে ডাকা হয়। হ্যাঁ, বাজাউ বা সামা বাজাউ এক ধরনের জাতি যাদের কোনো দেশের নাগরিকত্ব নেই। এরা সমুদ্রের তীর থেকে 8 কিলোমিটার বা তার থেকে একটু বেশি জলে তারা কাঠ এবং বাঁশ দিয়ে তাদের বসতি স্থাপন করে, বাড়ি বানায়, এবং নৌকায় তাদের সারাটা দিন অতিবাহিত হয়। একজনের বাড়ি থেকে আরেকজনের বাড়ি যেতেও এরা নৌকাকেই অবলম্বন করে। এমনকি এমন বহু বাজাউ পরিবারের মানুষ আছেন যারা নৌকাতেই সারা জীবন কাটিয়ে দেন, ওই বাড়িতেও থাকেন না। এই বাজাউ প্রজাতির আর একটা অদ্ভুত রহস্য হচ্ছে, জলের সঙ্গে যেহেতু তারা বেড়ে ওঠে, পৃথিবীর কোনো স্বাভাবিক মানুষ যেটা পারে না, তারা জলের ভেতরে খুব কম করে হলেও 10 মিনিট থেকে 13 মিনিট পর্যন্ত তারা কোনো ধরনের প্রযুক্তির ব্যবহার ছাড়াই জলের তলায় থাকতে পারে, নিঃশ্বাসকে বন্ধ করে। আর কোনো প্রযুক্তিগত জিনিস তারা তাদের জীবন নির্বাহ করতে বা জীবিকা নির্বাহ করতে তারা ব্যবহার করে না। এদেরকে কোথায় গেলে আপনি দেখতে পাবেন? আসলে এদের আদি বাসস্থান হচ্ছে ফিলিপিন্সের সুলু দ্বীপপুঞ্জ আর ইন্দোনেশিয়ার মিন্দানাও দ্বীপপুঞ্জে এদের মূল বসতি ছিল। পরবর্তীকালে বিভিন্ন কারণবশত তারা সেখান থেকে আস্তে আস্তে ছত্রাকার হয়ে যায় এবং তারা নিজেদের জীবন বাঁচানোর স্বার্থে তারা চলে আসে বর্নিও দ্বীপের এই উপকূল অঞ্চলে। এবং জলের মাছ এদের প্রধান জীবিকা, জলজ প্রাণী। বলা হয় যে সেই ছোট্ট বাচ্চা যাই বাজাউদের পরিবারে জন্মায়, সে হাঁটা শেখার আগে জলে সাঁতার কাটা শিখে যায় এবং 8 বছরের একজন বাচ্চা একজন পরিণত দক্ষ ডুবুরি এবং শিকারী হয়ে ওঠে কেবলমাত্র 8 বছর বয়সে। এবং তার থেকেও কম বয়সে তারা সমুদ্রে নিজেরাই ছোট ছোট নৌকায় ভেসে বেড়ায়, কারণ সমুদ্রেই এদের বড় হওয়া, সমুদ্রেই এদের বাসস্থান এবং সমুদ্রেই এরা থাকে। এদের বাড়িগুলো মূলত তৈরি হয় কাঠ এবং বাঁশ দিয়ে, কিন্তু এদের বাড়িগুলো অতটাই পলকা ভাববেন না, কারণ 2004 সালে যখন সুনামি যখন আসে, সেই 2004 সালের ইন্দোনেশিয়া, ফিলিপিন্স ওই সমস্ত অঞ্চলে যে সুনামি, তাতে বহু ক্ষতি হয়, বহু মানুষের প্রাণ সংশয় হয়, বাড়ি ঘরদোর ভেঙে ধ্বংসস্তূপে পরিণত হয়, ভেসে যায়। কিন্তু তাদের এই কাঠ আর বাঁশ দিয়ে
সমুদ্র তীর থেকে 8 কিলোমিটার দূরে যে তাদের বাসস্থান, তারা বাড়ি বানিয়েছিল, তার একটিতেও ক্ষতি হয়নি। এবং সমুদ্রে সেই সুনামির জল তাদের বাড়ির তলা দিয়ে গ্রামের পর গ্রাম, শহরের পর শহর, উপকূলকে ভাসিয়েছে। আসলে এরা কোনো দেশে যেতে পারে না, কারণ তাদের কোনো নাগরিকত্ব নেই। সেই সঙ্গে সঙ্গে যে কোনো দেশে গেলে তারা পুলিশের তাড়া খায় বলে তারা ডাঙাতে যেতে চায় না। এমনকি তাদের শারীরিক অসুস্থতার জন্য কোনো হাসপাতালেও চিকিৎসা ব্যবস্থা দেয়া হয় না। তাই এরা সারাটা জীবন এই জলের মধ্যেই এরা বসবাস করে। একজন বাজাউ জাতির মানুষ, এরা খুব ভোরে কিন্তু জলে নামে না জীবিকার জন্য। একটু বেলা হলে তারা শরীরের সঙ্গে ভারী পাথর বেঁধে জলের তলায় যায়। 65 ফুট থেকে শুরু করে 230 ফুট গভীরতা পর্যন্ত তারা জলের তলায় গিয়ে 10 থেকে 13 মিনিট একবার থাকার ক্ষমতা রাখে। তারা ব্যবহার করে এই মাছ বা অন্যান্য জলজ প্রাণী শিকার করার জন্য তাদের তৈরি করা কাঠের এক ধরনের হারপুন বন্দুক। তার সামনে তীর বা বর্ষা লাগানো থাকে এবং তারা নিজস্ব প্রযুক্তিতে এগুলো বানায়। এবং এদের ইলেকট্রিকের ব্যবহার নেই, এরা বাড়িতে ব্যবহার করে মাছের তেল আর চর্বি আর তাদের ছাল থেকে তৈরি হওয়া উপকরণ দিয়ে মশাল। 5 ঘন্টারও বেশি এরা সারাদিনে জলে থাকে। আর এদের জীবনযাত্রা বড্ড কঠিন। আর কোনো দেশের নাগরিক না হওয়ার কারণে এরা আজও পৃথিবীতে এই যাযাবরের মতো বসবাস করে। এবং এই যাযাবরের মতো বসবাস করে, তাই এদের জীবন সবসময় জলের সঙ্গেই তাদের বেড়ে ওঠা, বেঁচে থাকা এবং জলের সঙ্গেই তাদের জীবনের প্রত্যেকটা মুহূর্ত তৈরি হয়। যেহেতু জলের সঙ্গেই তাদের এই সম্পর্ক, তাই তাদেরকে সি ম্যাড বলে অভিহিত করা হয় বা ডাকা হয়, সি জিপসি বা সি ম্যাড। সি জিপসি বা ক্ষমা করবেন, সি জিপসি বা জলের যাযাবর বলে তাদের মূলত ডাকা হয়। এবং কেউ কেউ তাদেরকে নোম্যাড বলেও ডাকেন, সি ম্যাড নয়, নোম্যাড বলেও ডাকেন। এই অদ্ভুত জীবনযাত্রার মধ্যে দিয়ে কিছু মানুষ এখনো পৃথিবীতে বাজাউ প্রজাতির উপজাতি তারা বেঁচে রয়েছেন, যারা পৃথিবীর এই মোবাইল, এই সমস্ত প্রযুক্তি, টেকনোলজি, ইলেকট্রিক, টেলিভিশন, সিনেমা, গাড়ি ঘোড়া, হাইরাইজ বিল্ডিং, এদের সঙ্গে কোনো সম্পর্ক নেই। এরা জলেই জন্মায়, জলেই বড় হয়। জলজ প্রাণীর মাধ্যমে তারা আশেপাশের বিভিন্ন জায়গাতে যায়, ছোট ছোট দ্বীপগুলোতে যায় এবং সেখানকার মানুষ তাদের থেকে মাছ বা জলজ এই সমস্ত প্রাণী কেনেন। তার বিনিময়ে তাদের জামা কাপড় এবং কাঠ জ্বালানোর জন্য জ্বালানি কাঠ তাদেরকে দিয়ে থাকে। অনেকে হয়তো ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপিন্স ঘুরতে যান, খেয়াল করে দেখবেন এই নোম্যাড বা সি জিপসি বা বাজাও প্রজাতির মানুষের সঙ্গে হয়তো দেখা হতে পারে। মজার কোথায় জানেন? পৃথিবীতে থাকা এই মানুষদের কথা খুব কম আমরা জানতে পারি। তার থেকেও বড় ট্র্যাজেডি, তারা সারা জীবন জলে কাটায়, আর যে জলের প্রাণীদেরকে হত্যা করে বা মেরে তাদেরকে খেয়ে তারা জীবন ধারণ করে, একদিন তারা এই বাজাও প্রজাতির মানুষরা যখন মারা যায়, তাদের যেহেতু কেউ কোথাও সৎকারের ব্যবস্থার জন্য জায়গা দেবে না বা সমাধির জন্য জায়গা দেবে না, তাই কেউ মারা গেলে নৌকা করে গভীর সমুদ্রে নিয়ে গিয়ে সেই মৃতদেহটাকে সমুদ্রে ফেলে দেওয়া হয়। একদিন যে জলজ প্রাণীদের হত্যা করে তারা বেঁচে থাকে, বাজাও প্রজাতি বা বাজাও জাতির মানুষ মারা গেলে
তাদেরকে খেয়ে আবার সেই জলজ প্রাণীরা পৃথিবীতে টিকে থাকে। এরকম একটি অজানা খবর, হয়তো অনেকের কাছেই অজানা, নিয়ে আজকের দর্পণে বাংলায় ছিলাম আমি অমিতাভ। আগামীকাল এরকমই অজানা কিংবা যে খবর সবসময় প্রকাশ হয় না তেমন কোনো বিষয় নিয়ে আবার আপনাদের সঙ্গে প্রাইম টাইমে দেখা হবে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।